বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে, আর দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতাও। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। সুস্থ শরীর মানেই প্রশান্ত জীবন, কিন্তু দেহের ছোট ছোট উপসর্গের পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদ। জ্বর, ক্লান্তি, হঠাৎ শ্বাসকষ্ট কিংবা হজমের সমস্যা, এগুলো অবহেলা করলে গড়াতে পারে জটিল মেডিসিন সংক্রান্ত রোগে। আর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরেই রোগ নির্ণয় ও চিকিৎসায় রেখে চলেছে নির্ভরতার ছাপ। আমাদের সাথে আজকে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সাজেদুল করিম। আপনাকে স্বাগত। আর আমাদের আজকের বিষয় প্রস্রাবে জ্বালাপোড়া, ব্যথা, কারণ ও করণীয়। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আমি যদি আমাদের যে আজকের যে বিষয় সেটি নিয়ে সাধারণভাবে একটু জানতে চাই যে আসলে কেন হয়, কাদের বেশি হয়, এবং তারও আগে যদি একটু জানতে চাই যে আমাদের দেশে সামগ্রিক পরিস্থিতিটা কি এই ইউরিন ইনফেকশন, প্রস্রাবে জ্বালাপোড়া যাই বলি না কেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। তো ইউরিনের এই প্রস্রাবে জ্বালাপোড়া যে সমস্যা, এটা অত্যন্ত সাধারণ একটা সমস্যা এবং দেখা যায় যে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই বহির্বিভাগে যে রুগীরা আসেন তাদের ভিতরে 1 থেকে 3% রুগী দেখা যায় যে এই ধরনের সমস্যা নিয়ে আসেন, প্রস্রাবে জ্বালাপোড়া এবং এরকম সমস্যা নিয়ে। তো প্রস্রাবে জ্বালাপোড়া অনেক কারণে হতে পারে। তো তার ভিতরে আমরা যেটাকে বলি যে প্রস্রাবের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে মেডিকেল পরিভাষায়। তো এইটা হচ্ছে সবচেয়ে কমন কারণ প্রস্রাবে জ্বালাপোড়ার। যদিও এর বাইরেও আরও 2-1টা কারণ আছে, সেগুলি কিন্তু একটু অতটা কমন না, সাধারণ না আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর এই সমস্যার ব্যাপ্তি যেহেতু বেশি, ডাক্তারের কাছে পেশেন্টরা আসেন এবং পেশেন্টরা, আমাদের দেশেও কি ব্যাপ্তিটা বেশি? আমাদের দেশে তো অবশ্যই বেশি, এবং দেখা যায় যে সবচেয়ে বেশি অবহেলিত যে জনগোষ্ঠী, মহিলাদের ভিতরে এই সমস্যার পরিমাণ সবচেয়ে বেশি। এমন মহিলা আপনি হয়তো খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কখনোই প্রস্রাবের জ্বালাপোড়াতে ভোগেন নাই। এটা এরকম মহিলা কখনোই খুব কমই দেখা যাবে যে জীবনে কখনো প্রস্রাবের জ্বালাপোড়ায় ভোগেন নাই। কোন বয়সীদের বিষয়ে এরকম কোনো আসলে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে কি, নাকি যে কারোরই হতে পারে? সাধারণভাবে বলতে গেলে যে কারোরই, পুরুষ, নারী এবং পুরুষ যে কারোরই হতে পারে। এবং বয়সের ক্ষেত্রে যেটা বলা যায় যে সাধারণত 2টা বয়স, একদম ছোট বাচ্চা এবং একদম বয়স্ক মানুষ ছাড়া দেখা যায় যে প্রজননশীল যেই মহিলারা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি থাকে। একটা দেখা গেছে যে 20 বছরের বয়সী মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে 3 ভাগ মহিলাই প্রস্রাবের জ্বালাপোড়ার এই সমস্যা নিয়ে ভোগেন, যেটা আসলে কমন সাধারণ কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আর কি। এবার আসলে কারণটার দিকে যদি আমরা আসলে কেন হয়? মহিলাদের প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যাটা বেশি হয়, পুরুষদেরও হতে পারে। তো মহিলাদের হওয়ার অনেকগুলো কারণ থাকে। তার ভিতরে একটা জিনিস থাকে যে কিছু সমস্যা আছে, আমরা যেটা বলি শারীরিক গঠনগত কিছু সমস্যার জন্যে বা শারীরিক গঠনগত কিছু কারণে মহিলাদের প্রস্রাবের ইনফেকশনের পরিমাণটা বেশি হয়, একটা কারণ। এছাড়া দেখা যায় যে আমাদের মানুষের যদি যেই ইউরিনারি ট্র্যাক্ট যেটাকে বলে, সেখানে যদি কোনো ধরনের গঠনগত অসুবিধা থাকে, যেমন ধরেন কারো যদি পাথর থাকে, কারো যদি কোনো অ্যানাটমিক্যাল টিউমার থাকে, এইগুলি কারণে হতে পারে পুরুষ। এছাড়া একটা সবচেয়ে কমন একটা অসুখ যেটা হয় সেটা হচ্ছে যে ডায়াবেটিস। বাংলাদেশে আপনারা জানেন যে অনেক মানুষ, কোটি মানুষের উপরে আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায়ই প্রস্রাবের ইনফেকশন নিয়ে ওনারা আসেন, এবং সমস্যা থাকে একটাই যে প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, তীব্র প্রস্রাবে জ্বালাপোড়া, এটার কারণ। এছাড়া দেখা যায় হসপিটালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে, যেমন ধরেন ক্যাথেটার, এটা তো আপনারা বোঝেন যে ওই যে প্রস্রাব যখন বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় নল দিয়ে প্রস্রাব করানো হয়। এই হসপিটালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ক্যাথেটার করার জন্য অনেকে দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশনটা হয়ে যায়। তো এগুলি পেশেন্ট সবই প্রস্রাবে জ্বালাপোড়া নিয়েই আসে আমাদের। সেগুলো তো আসলে রোগীর কথা গেল, বা নির্দিষ্ট একটি জনগোষ্ঠী যাদের এই রোগ রয়েছে বা যারা আসলে বংশানুক্রমিকভাবে কিছু রোগ নিয়ে আসে। সাধারণভাবে আসলে কোন কারণগুলো এই প্রস্রাবে জ্বালাপোড়া যেটা সমস্যা, সেটা হচ্ছে যে ধরেন একজনের প্রস্রাবে ইনফেকশন হলো, বা যেটা আপনি আসলে জানতে চাচ্ছেন যে কি কারণে এটার প্রভাবটা বেশি হয়। একটা কারণ হয় যে পানির বিষয়টা থাকে, যে দেখেন মানুষ দৈনিক, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে ডেইলি অন্তত 2 থেকে 3 লিটার পানি খাওয়া। এই যে কম পানি খাওয়া, এটা একটা কারণ।
ডিহাইড্রেশন হয় এবং যাতে প্রস্রাবে ইনফেকশনের পরিমাণ বেড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে দীর্ঘ সময় প্রস্রাব বন্ধ করে রাখা। মানুষ দেখা যায় কি যে ধরেন আমাদের দেশে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আমরা জানি যে আপনি ট্রেনে যাচ্ছেন অথবা বাসে যাচ্ছেন, ইভেন রাস্তাতে দীর্ঘ ট্রাফিক জ্যামে প্রস্রাব করার ফ্যাসিলিটি কিন্তু সেভাবে আমাদের দেশে থাকে না। নারীদের ক্ষেত্রে সামাজিক কিছু কারণে মহিলারা দেখা যায় যে সবখানে সেভাবে তারা এই কাজটা করতে পারছেন, এবং যেই কারণে দেখা যায় এটা একটা কারণ যে দীর্ঘ সময় প্রস্রাব যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু প্রস্রাবে ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আপনার শারীরিকভাবে আমরা বলি যে মানে ইন্টারকোর্সের সাথেও প্রস্রাব ইনফেকশনের একটা সম্পর্ক থাকে, যেটা নারীদের ক্ষেত্রে নারীরাই এফেক্টেড হয় যেটাতে বেশি আর কি। দিস ইজ অলসো, এটাও অন্যতম একটা কারণ প্রস্রাবে ইনফেকশন বেশি হওয়ার জন্য। জ্বালাপোড়া মানেই কি তাহলে সংক্রমণ এরকম ধরে নেওয়া যাবে? কারণ আমরা দেখি যে অনেকেই হচ্ছে চিকিৎসকের কাছে আসেন নানা কারণেই জ্বালাপোড়া নিয়ে, এবং আপনি বললেন যে অনেক রোগের কারণেও জ্বালাপোড়া হয়। সেক্ষেত্রে কি এটি একজন রোগী ধরেই নেবে? আপনি বেশিরভাগ ক্ষেত্রে ধরতে পারেন যে জ্বালাপোড়াটা ইনফেকশনের জন্যই হচ্ছে, তবে দুই একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। যেমন ধরেন যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, একজন ধরেন 45-এর পরে বেশিরভাগ মহিলার মাসিক বন্ধ হয়ে যায়, এদের একটা সমস্যা হয় সেটা হলো যে এদের প্রস্রাবের যেই পথটা থাকে সেখানে দেখা যায় যে কিছুটা ইরোশন হয়, যেটাকে আমরা মেডিকেল পরিভাষা বলি। যাই হোক, সেটার জন্য দেখা যায় কি অনেক সময় ইনফেকশন ছাড়াও একটু জ্বালাপোড়া হতে পারে। এটাকে বলে পোস্ট মেনোপোজাল ইউরেথ্রাল সিনড্রোম বলে। তো কিছু কারণ আছে যেটা দুই একটা এইরকম কারণের পরিমাণ ধরেন 100 ভাগের ভিতরে 10% এরকম পাবেন যেটা ইনফেকশন ছাড়াই জ্বালাপোড়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে জ্বালাপোড়াটা ইনফেকশনের জন্যই হয়। আক্রান্ত ব্যক্তির কাছ থেকে আসলে এটি ছড়ানোর কোনো আসলে সম্ভাবনা রয়েছে? আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এইটা আসলে বেশিরভাগ প্রস্রাবের যে ইনফেকশনগুলো থাকে সেগুলি কিন্তু বেশিরভাগ ওরকম ছোঁয়াচে যেটা বলা হয় সেরকম না, তবে কিছু আছে যেটাকে বলে এসটিডি বলে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সেক্ষেত্রে কিছু আছে যেগুলি ছোঁয়াচে হলেও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ছোঁয়াচে নয়। আরেকটা সমস্যার কথা আমরা প্রায় শুনি অনেকের ক্ষেত্রেই, যে অনেকক্ষণ ধরে প্রস্রাবের বেগ আসে, ব্যথা হয়, কিন্তু প্রস্রাব হতে চাচ্ছে না, হতে হয় না, আটকে রাখে, করতে পারছে না। এই সমস্যাগুলো আমার মনে হয় আপনি আসলে জানতে চাচ্ছেন যে প্রস্রাবে ইনফেকশনের লক্ষণগুলি কি কি। তো এইটা আসলে লক্ষণ নিয়ে যারা লক্ষণ যদি বলতে চাই যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের লক্ষণ হচ্ছে যে আপনার ঘন ঘন প্রস্রাব হবে। পেশেন্ট বলবে যে আমার বারবারই প্রস্রাবে যেতে হচ্ছে, একবার গেলাম আবার দেখা গেল 10 মিনিট পরে আবার যেতে হচ্ছে, এবং প্রচণ্ড জ্বালা পোড়াও হয় প্রস্রাবের সাথে। আরেকটা জিনিস যেটা হয় যে প্রস্রাবের যেই দুর্গন্ধ, এটা অত্যন্ত ব্যাড একটা স্মেল থাকে প্রস্রাব, এবং প্রস্রাবটা দেখা যায় যে একটু আপনার মানে রংটাও একটু আলাদা, স্বাভাবিক যে রং থাকে সেটার চেয়ে না হয় একটু ঘোলাটে একটা রং হচ্ছে। এগুলি কিন্তু লক্ষণ থাকে, এবং প্রস্রাব হওয়ার পরে তলপেটে ব্যথা হইতে পারে। তবে সাধারণত আমরা যেটাকে বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, মানে নিচের অংশ সেটা হচ্ছে যে আপনার এই যে আমাদের মূত্রথলি এবং মূত্রনালী, এই দুই জায়গার ইনফেকশন হলে সাধারণত পেশেন্টের জ্বর হয় না। কিন্তু যদি উপরের অংশে যদি ইনফেকশন হয়, যেটা হচ্ছে যে পেশেন্টের কিডনি, আমরা যেটাকে বলি কিডনি এবং ইউরেটার, এগুলিতে যদি আবার ইনফেকশন হয়, সেটাও আসলে সত্যিকার অর্থে সেটাও প্রস্রাবের ইনফেকশনের ভিতরেই পড়ে, মানে ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে পড়ে, কিন্তু সেখানে ইনফেকশন হলে পেশেন্টের কিন্তু জ্বর হতে পারে। তো সেটা কিন্তু ওই যে আমরা যে বহির্বিভাগে চিকিৎসা দেই, সেটা কিন্তু এই রকম রোগী হলে কিন্তু এই পেশেন্টগুলোর হসপিটালে ভর্তি হওয়াটাই জরুরি, এবং এদের চিকিৎসাটা একটু ভিন্নতর। হ্যাঁ, ওইটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। এটা আসলে নিচের অংশের ইনফেকশনের একটা কি বলবো জটিলতা হচ্ছে উপরের অংশের এই পাইলোনেফ্রাইটিস, সেই ক্ষেত্রে পেশেন্টের জ্বর হতে পারে, এবং জ্বর হলে সেটা তখন হসপিটালে ভর্তি করা লাগে বা এইরকম চিকিৎসা দেওয়া লাগে। আরেকটু যদি জানতে চাই যে পিরিয়ডের সাথে কি নারীদের ক্ষেত্রে এই ইনফেকশনের কোনো সম্পর্ক রয়েছে? পিরিয়ডের সাথে একেবারে স্পেসিফিকভাবে সরাসরি সেরকম কোনো সম্পর্ক আসলে প্রস্রাবের জ্বালাপোড়ার সাথে থাকে না আর কি, এটা ওইরকমভাবে দেখা যায় না। যে কেউ যদি দীর্ঘদিন ধরেন এই ধরনের জ্বালাপোড়া বা ব্যথা যাই বলে না কেন সেগুলো যদি অবহেলা করে, চিকিৎসা না করায়, বড় কোনো রোগের দিকে এটি যেতে পারে? অবশ্যই যে কোনো শারীরিক সমস্যাই, এটা তো একটা শারীরিক সমস্যা, এবং সেটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু সেটা সমস্যা থেকে জটিলতর সমস্যা অবশ্য দেখা দিতে পারে। যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে ধরেন আপনার একজনের প্রস্রাবের ইনফেকশন আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাকে আমরা ইউরেথ্রাইটিস বলি, সিস্টাইটিস বলি। হ্যাঁ, তো এইগুলি যদি থাকে, এখন এগুলি আপনি চিকিৎসা যদি না হয় তাহলে দেখা যায় যে অনেক সময় পেশেন্টের
শরীরের যেই আমাদের যেই রেচনতন্ত্রের উপরের অংশ যেটা আছে সেখানেও ইনফেকশন দেখা যায়। তো ওইটা কিডনি ইনফেকশন হলে ওইটা থেকে বলি পাইলোনেফ্রাইটিস। এটা কিন্তু পেশেন্টের জ্বর হবে, সেই ইনফেকশনটা রক্তেও ছড়া যেতে পারে, সেটাকে সেপসিস বলে। এবং এই ইনফেকশন কিন্তু জীবন সংশয় হতে পারে, পেশেন্টের জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। তো কাজেই আরও বারবার যদি ইনফেকশন হতে জ্বর আসলে কোন ধরনের জ্বর হলে বা কত? অনেক জ্বর হবে, অনেক জ্বর হবে, আপনার 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর হবে, খুব কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এবং পেশেন্টের দেখা যাবে সেপসিস যদি হয়, মানে রক্তে যদি ইনফেকশন ছড়ায় যায়, পেশেন্টের প্রেশার কমে যাবে। এবং এই শুধু পেশেন্টের এই প্রস্রাবের মানে সমস্যা না, এর সাথে দেখা যাবে আরো সব জায়গায় ইনফেকশন দেখা দিবে। আমরা আরো শুনবো নিশ্চয়ই এই সংক্রমণ সম্পর্কে। আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যুক্ত রয়েছেন। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজু বলছিলাম গাইবান্ধা থেকে। জি বলুন। আমি স্যারের কাছে একটু প্রশ্ন করবো। আমার ছেলের বয়স হলো 5.5 বছর। জি শুনতে পাচ্ছেন চিকিৎসক। আমার ছেলে বয়স 5.5 বছর। ওই সকালবেলা প্রস্রাব করলে হালকা হলুদ আছে, আসার পরে সারাদিন পানি খাওয়ার পর আবার এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি 1 থেকে 1.5 বছর আগে ডাক্তার দেখাইছিলাম, তো উনি ব্লাড টেস্ট করছিল। ব্লাড টেস্ট করার পরে বলছে যে হালকা ইনফেকশন, ওটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমি স্যারের কাছে এটা উপকারিতা কি এটা? জি বুঝতে পেরেছি। মানে সারাদিন প্রতিদিন সকালে হলুদ প্রস্রাব হয়, পরে সারাদিন পানি খেতে খেতে, এবং চিকিৎসক বলেছেন যে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ছোট ইনফেকশন। তো ছোট ইনফেকশন আসলে বিষয়টা হচ্ছে, পেশেন্টের যদি ইনফেকশন কেউ সন্দেহ করে থাকেন, তাহলে অবশ্যই ছোট 5 বছরের বাচ্চা, তাকে অবশ্যই একজন মানে যে শিশু বিশেষজ্ঞ, অথবা এটা সাধারণত 5 বছরের বাচ্চা শিশু বিশেষজ্ঞরই দেখার কথা, দেখে একটু প্রস্রাবের পরীক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ইনফেকশন যদি থাকে তাহলে অবশ্যই সেটা চিকিৎসা করতে হবে। এবং বিষয়টা হচ্ছে এটা, যে এটা খুব সাধারণ পরীক্ষা করলেই কিন্তু এটা বোঝা যায়। একটা ইউরিন আরএমই টেস্ট বলি আমরা, খুব বেশি এটা দামি টেস্টও না, এবং এর সাথে হয়তো একটু রক্তেরও পরীক্ষা, একটা সিবিসি করা লাগে। এগুলি করলে আমরা বুঝতে পারি যে পেশেন্টের শরীরে ইনফেকশন আছে কিনা, নাকি শুধুমাত্র একটু পানি কম খাওয়ার জন্য একটু জ্বালাপোড়া করছে। এই দুইটা জিনিসের পার্থক্য করাটা গুরুত্বপূর্ণ। যদি ইনফেকশন থাকে তাহলে অবশ্যই তার একটু আমাদের অ্যান্টিবায়োটিক এই জাতীয় ওষুধ দিতে হবে। জি, আমরা একটা বিরতি নিব, ফিরে এসে এই প্রসঙ্গে নিশ্চয়ই আমাদের আরও আলোচনা হবে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্রাবে জ্বালাপোড়া, ব্যথা, কারণ ও করণীয়। আর আলোচনা করতে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সাজিদুল করিম। ডাক্তার সাজিদুল করিম, আপনাকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম যেগুলো নিয়ে, যে কোন সমস্যাগুলো হয় একজন রোগী আসলে বুঝতে পারার জন্যে, বা তার আসলে ঠিক কোন সময়ে সেই কোন টেস্টটা করা উচিত, কোন পরীক্ষাটা করা উচিত যে তার আসলে জ্বালাপোড়া বা ইনফেকশনের সমস্যা দেখা দিয়েছে, এটি বোঝার জন্য সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেশেন্টের ইতিহাসটা, রোগের ইতিহাসটা। একজন ডাক্তারের কাছে উনি যখন যাবেন তখন উনি দেখবেন যে ওনার শারীরিক সমস্যাগুলো কী কী, ইতিহাসটা কী। তো ইতিহাস থেকে বেশিরভাগ ক্ষেত্রে, আপনি ধরেন 80-90 ভাগ ক্ষেত্রে ইতিহাস থেকে উনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কী। তো এই যেই সমস্যাটা, তারপরে কিছু শারীরিক একটু পরীক্ষা করবেন, এবং তারপরে এটাকে কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা, ল্যাবরেটরিতে যেটা পরীক্ষা দেওয়া হয়। তো এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের জ্বালাপোড়া যেটা কমন কারণে হয়, সেটার জন্য সাধারণত ইউরিন আরএমই বলে, হ্যাঁ, রুটিন মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, ওইটা করলে আমরা কিছুটা বুঝতে পারি। দুইটা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ এখানে। একটা হচ্ছে যে ইউরিন আরএমই, আর একটা হচ্ছে যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট বলে, বা ফুল ব্লাড কাউন্ট এফবিসি বলে। তো ইউরিন আরএমইতে কি আসবে, দেখা যায় যে ইউরিনে ওখানে টেস্টে কিছু জিনিস আসে, যেমন পাস সেল বলে একটা কথা আছে, ওই যেগুলি ডেড নিউট্রোফিল ব্যাকটেরিয়া এগুলি আছে, এগুলি আসে। তো ওইটা দেখলে ডাক্তার সাহেব বুঝতে পারেন যে এটা ইউরিনে কী থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এর সাথে যেটা, সেটা হচ্ছে যে সিএস বলে, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এটা আমাদের দেশে আনফর্চুনেটলি একটু কম হয়, কিন্তু এটা করা উচিত। হ্যাঁ, কালচার সেন্সিটিভিটি টেস্ট কেন করা উচিত? আপনি দেখবেন যে অনেক ইনফেকশন থাকে এরকম, আমরা এখন ইউরিনের অনেক ইনফেকশন এরকম ডাক্তাররা দেখেন, বিশেষ করে একটু আইসিইউতে বা এরকম হসপিটালে অনেক সময় দেখা যায় যে যেগুলি সব ধরনের অনেক অ্যান্টিবায়োটিকে কিন্তু রেজিস্ট্যান্ট থাকে। কারণ আমাদের দেশে আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিক অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু এটা একটু অপপ্রয়োগ
যথেচ্ছ ব্যবহারও হয়েছে। ব্যবহার ছিল ওইটা এইসব ইনফেকশনের কন্ট্রোলের ক্ষেত্রে সহজ ব্যাপারগুলি অনেক সময় এখন অনেক জটিল হয়ে গেছে, ডাক্তারদের জন্য জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে গেছে অনেক বেশি। যে দেখা যাচ্ছে যে আপনি যে কমন অ্যান্টিবায়োটিক হয়তো বাইরে বিদেশে খুব অল্প দামের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে এটা চিকিৎসা করা যায়, কিন্তু আমাদের দেশে কালচার রিপোর্টে আসে দেখা গেল যে অনেকগুলো কম দামি যে অ্যান্টিবায়োটিকগুলি আছে সেগুলি আনফর্চুনেটলি দেখা গেল সেগুলি কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এগুলিতে আর কাজ করে না। সো এই ইউরিন আরএমএ এবং সিএস খুব গুরুত্বপূর্ণ। উচিত বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা এক্সেপশনাল ক্ষেত্র আছে যেখানে হয়তো সিএস লাগে না, যেমন ধরেন একজন অল্প বয়সী মেয়ে যার প্রথমবার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে বলা হয় যে প্রথমবারে আপনি সিএস ছাড়াও কালচারের রিপোর্ট ছাড়াও আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, কিন্তু পরবর্তীতে ইনফেকশনের ক্ষেত্রে অবশ্যই কালচার সেন্সিটিভিটি যদি সুবিধা থাকে, এখন অনেক জায়গায় থাকে দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে নাই, তখন ডাক্তাররা বাধ্য হয় যে তাদের যে এম্পেরিক্যাল থেরাপি বলে নিজেদের ইচ্ছামতো একটা, যেটা ইচ্ছামতো না মানে আগের জ্ঞান থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেভাবে দেয় আর কি, কিন্তু কালচার সেন্সিটিভিটি করা উচিত। আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছেন, যথেষ্ট পরিমাণে আসলে সচেতন করা গেছে নারীদের বা সব শ্রেণী সব বয়সের নারীদের? আসলে সচেতনতা এইটা আমরা খুব পাই যে মহিলাদের বারবারই ইনফেকশন হচ্ছে, অনেকের দেখা যায় যে এটা সারা জীবন ধরেই এটাতে ভুগতেছে, কিছুদিন পর পরই ইনফেকশন হচ্ছে এবং এগুলির পরিণতিটাও অনেক মানে কমপ্লিকেশন আছে যেগুলি। তো এইটা সচেতনতার মানে এখন পর্যন্ত আসলে এটাকে আমরা স্যাটিসফ্যাক্টরি বলতে পারি না, আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে, যে ক্ষেত্রে টেলিভিশন প্রোগ্রাম এবং পেপার এগুলির মানে প্রচারণা অনেক গুরুত্বপূর্ণ, যে কিভাবে প্রস্রাবের ইনফেকশনটাকে প্রতিরোধ করা যায় বা গুরুত্ব দেওয়ারও একটা গুরুত্ব দেওয়া যায়। চিকিৎসার ক্ষেত্রে আসি, যদি চিকিৎসাটা কি বা সেই প্রক্রিয়াটা আসলে যদি প্রস্রাবে জ্বালা পড়ার, এখানে বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে প্রস্রাবে জ্বালা পড়া যেই জিনিসটা সেটা আসলে কি কারণে হচ্ছে এটা আগে বোঝাটা গুরুত্বপূর্ণ। যদিও আমরা ধরে নিই বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হচ্ছে, সংক্রমণ যেটাকে বলে ইনফেকশন বা সংক্রমণ, কিন্তু সব ক্ষেত্রে আমি আপনাকে যেটা বললাম যে দুই একটা ক্ষেত্রে কিন্তু সংক্রমণ ছাড়াও এরকম জ্বালা পোড়া হতে পারে। তো এখন প্রথমে আপনি এটা ঠিক করলেন যে আসলে কি কারণে হচ্ছে। যদি ধরে নিই আমরা এটা সংক্রমণের জন্যই হলো, তাহলে সংক্রমণের জন্য চিকিৎসা কিন্তু একটাই, সেটা হচ্ছে যে আপনাকে কি দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ওই যে বলছি যে কালচার সেন্সিটিভিটির একটা ভূমিকা আছে। এটা একটা জিনিস হয় কি, কালচারের রিপোর্ট আসতে আপনার 2-3 দিন সময় লাগে। তো আপনি কি করবেন, যেটা কমন যেটা অ্যান্টিবায়োটিক যেটা আপনার কাজ করে, দেখা গেছে একটা জনগোষ্ঠী এটাকে অ্যান্টিবায়োগ্রাম বলে, বিভিন্ন জায়গায় এরকম থাকে, কিন্তু আমাদের দেশেও আনফর্চুনেটলি খুব বেশি নাই, কিন্তু 2-1টা জায়গায় হসপিটালে আছে এরকম। কি আছে যে আপনার এই অ্যান্টিবায়োটিকটা আমাদের সাধারণত কাজ করছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের উপরে, তাহলে ডাক্তাররা কি করেন ওইটা দিয়ে আগে শুরু করেন। দেখা যায় যে ওইটাতে পরে যখন 2-3 দিন পরে সিএস এর রিপোর্টটা আসে তখন ওটা পরিবর্তন করার প্রয়োজন হলে তখন করেন। এর সাথে আরও কিছু সিমটোমেটিক চিকিৎসা থাকে, যেমন ধরেন আপনার পেশেন্টকে একটু অ্যাডভাইস দিতে হয় কিছু, ওগুলি কিন্তু অ্যান্টিবায়োটিক যেমন গুরুত্বপূর্ণ, এই অ্যাডভাইস এবং যেগুলি সাপোর্টিভ ট্রিটমেন্ট বলি সেগুলো নিশ্চয়ই একদম গুরুত্বপূর্ণ, একদম পরিষ্কার আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে হ্যালো ডক্টর অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।